আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক করতে হঠাৎ করে মস্কো যাচ্ছেন, এমন একটা খবর ছড়িয়ে পড়েছে চারপাশে। আর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই একটা বড় সন্দেহ তৈরি হয়েছে যে এটা কি সত্যি এবং তিনি কি যুদ্ধের পরিবেশে এই কেন হঠাৎ মস্কো যাবেন। বড় কোনো কারণ আছে কি? বড় কারণ মানে যুদ্ধ এটা ছড়িয়ে পড়বে এবং তার জন্য জোটবন্দি করার জন্যই কি যাচ্ছেন, এই একটা আলোচনা। ওদিকে নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়েছে আরও এক খবর, ইরানি ক্ষেপণাস্ত্র বা মিসাইল হানা দিয়েছে খোদ আমেরিকার বুকে, টেক্সাসে, নিউ ইয়র্কে, হানা দিয়েছে লন্ডনে। আর এই খবরে পশ্চিমী দুনিয়া ভয়ে কাঁপতে শুরু করেছে। যুদ্ধ কি তাহলে মধ্যপ্রাচ্য পেরিয়ে বিস্তৃত হলো বিশ্বময়? আর পুতিন মোদি সাক্ষাৎ কি সমাসন্ন বিশ্বযুদ্ধের বিষয়ে আলোচনা করার জন্য? এই খবরকে কিন্তু সামাজিক মাধ্যমের নিছক গুজব বলে পাশ কাটানো যাবে না। এসব কথা কিন্তু সরাসরি না হলেও ঠারে ঠোরে উঠে আসছে মেইন স্ট্রিম মিডিয়াতেও। এই প্রতিবেদনে আমরা দেখব এসব খবর সত্যি কিনা, সত্যি হলে কতটা সত্যি, পুরো গঞ্জিকা সেবনের গঞ্জিকার প্রসাদ, নাকি যা রটেছে তার কিছু ঘটেছে। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বলা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক, টেক্সাস ও ইংল্যান্ডের লন্ডন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছুড়েছে ইরান। টেক্সাসে ইতিমধ্যে পৌঁছে গেছে সেই ক্ষেপণাস্ত্র। আর নিউ ইয়র্ক এবং লন্ডন, এই দুটো শহর বিশেষ করে ভয়ে আশঙ্কায় সময় কাটাচ্ছে কবে ক্ষেপণাস্ত্রের আঘাত পড়তে পারে তার জন্যে। তাই সাজো সাজো রব পড়ে গেছে আমেরিকায় ও ইংল্যান্ডে এবং তার সঙ্গে সারা পশ্চিমী দুনিয়ায়। এই খবরের সত্যতা বা সম্ভাব্যতা দেখতে গেলে আমাদের প্রথমে দূরত্বের ব্যাপারটা দেখতে হবে। ইরান থেকে লন্ডনের দূরত্ব আকাশপথে 4,400 কিলোমিটার, যা ইরানের বর্তমান দীর্ঘ পাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, যেমন খরমশাহর বা খরমশাহর 4, যার পাল্লা 2,500 কিলোমিটার পর্যন্ত। তাহলে লন্ডন কিন্তু সেই সীমার বাইরে। আর নিউ ইয়র্ক বা টেক্সাস তো প্রায় 10,000 কিলোমিটারের বেশি দূরে। ইরানের কি এত দূরপাল্লার মিসাইল আছে? আগে যা জানা ছিল সারা পৃথিবীর কাছে, সেটা হলো ইরানি মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 2,500 কিলোমিটার। সেই হিসেবে লন্ডন তো ধরা ছোঁয়ার বাইরে। তাহলে কেন লন্ডনে ক্ষেপণাস্ত্র পৌঁছবার কথা, কিংবা নিউ ইয়র্ক টেক্সাসে ক্ষেপণাস্ত্র যাওয়ার কথা কেন আসছে? বিশেষত এ কথাও খবরে আসছে যে টেক্সাসে ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে। তাহলে সেটা কিভাবে এইগুলো হয়? দেখুন, এই 2,000-2,500 কিলোমিটার এটা সারা বিশ্বের জানা ছিল এর আগে যে ইরানি মিসাইলের ক্ষমতা এত দূর। কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত প্রধান মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে 2টি মিসাইল ছুড়েছে ইরান মাত্র দিন 5 আগে। যদিও শেষ মুহূর্তে মিসাইল দুটো ধ্বংস করে ফেলেছে মার্কিন ইন্টারসেপ্টর। কিন্তু সেই ঘটনায় দুনিয়া এই বার্তা পেয়ে গেল যে তেহরান থেকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপ, যার আকাশপথের দূরত্ব প্রায় 4,500 কিলোমিটার, সেই পথ অতিক্রম করেছে ইরানি মিসাইল অতিক্রম করেছে। তাহলে সেটা যদি করতে পারে তো লন্ডন তো আছেই তার সীমার মধ্যে। আর যদি ইরানি মিসাইল যদি সেটা গিয়েছে তো বটেই, তাহলে সেটা কি আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেটা কি আছে ইরানের হাতে?
এটা কিন্তু সারা বিশ্ব এর আগে জানতো না, কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে সেটা আছে ইরানের কাছে। ইরানের বর্তমানে পরিচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যেমন খোরামসার 4 বা সেজিল, এদের পাল্লা আগেই বলেছে 2500 কিলোমিটারের মতো। অর্থাৎ দিয়েগো গার্সিয়ায় সরাসরি আঘাত আনতে হলে ইরানকে আরো উন্নত এবং অন্তত 4500 কিলোমিটার পাল্লার মধ্যম বা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হবে। সেটা আইসিবিএম হতে পারে, আইআরবিএমও হতে পারে। শুধু তাই নয়, তেহরান থেকে দিয়েগো গার্সিয়া যেতে হলে মিসাইলটিকে ওমান সাগর এবং আরব সাগরের ওপর দিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ আকাশপথে মার্কিন এবং মিত্র দেশগুলির শক্তিশালী ঘাঁটি আছে, তাদের শক্তিশালী অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, যেমন এজিস বা থার্ড, সেগুলো সক্রিয় আছে। সেগুলো পেরিয়ে ইরানি মিসাইল অতটা পথ পাড়ি দিল কোন গোপন সূত্রে বা কোন গোপন টেকনিকের উপরে নির্ভর করে, সেইটা বিশ্বের চোখে কিন্তু একটা ঘুম কেড়ে নিয়েছে। কেন দিয়েগো গার্সিয়া গুরুত্বপূর্ণ? তার কারণ এটি ভারত মহাসাগরে আমেরিকার অন্যতম প্রধান সামরিক এবং লজিস্টিক হাব। এখান থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনী তাদের বড় ধরনের অপারেশন পরিচালনা করে। ফলে ইরানের জন্য এটি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং ইরান সেই লক্ষ্যবস্তুতে আঘাত করবার জন্য মিসাইল নিক্ষেপ করেছে। এত দূরে হামলা চালাতে দরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের অস্ত্রাগারে আছে বলে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করেনি। কিন্তু নিশ্চিত না করলেও সেটা যে আছে সেটা তো দেখা গেল, আর পশ্চিমী দুনিয়াতে ভয় ছড়িয়েছে। ইরান মূলত হামলা এতদিন চালিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের ওপর। টেক্সাস বা লন্ডনের ঘটনাটা কি? কারণ আমরা দেখলাম আইসিবিএম যদি ইরানের হাতে থাকে তাহলে সেটা টেক্সাসেও পৌঁছতে পারে। গত 1 মার্চ টেক্সাসের অস্টিনে এবং সম্প্রতি লন্ডনে কিছু নাশকতামূলক হামলা বা গোলমালের খবর পাওয়া গেছে, বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে লোন উলফ অ্যাটাক। কিন্তু সেগুলো কোনোভাবেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর হামলা, সেটা কিন্তু এখনো আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বলেননি। পশ্চিমী দুনিয়া যুদ্ধ নিয়ে আশঙ্কায় থাকলেও তারা ক্ষেপণাস্ত্রের তলায় কাঁপছে তার ভয়ে, এমনটা বলা বোধহয় একটু বেশি বলা হয়ে যাবে, অন্তত এই মুহূর্তে। তাহলে কেন এই কথাগুলো উঠছে বা উঠেছে? বিশ্বস্ত সংবাদ সূত্র অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্র নিউ ইয়র্ক, টেক্সাস বা লন্ডনে আঘাত করেছে কোনো নিশ্চিত রিপোর্ট নেই। নিউ ইয়র্কে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, তাহলে নিউ ইয়র্কের নাম কেন উঠে এলো? তার কারণ হলো সম্ভাব্য ঝুঁকির কারণে। কার কাছ থেকে ঝুঁকি? ইরানের কাছ থেকে। সেই ঝুঁকির কারণে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অতিরিক্ত টহল নিরাপত্তা জোরদার করেছে। তারা তাদের এরিয়াল অর্থাৎ আকাশ পথেও তারা তাদের পরিস্থিতিগুলোকে ওপরে অত্যন্ত বেশি নজর দিয়েছে। এসব খবর কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার নয়, মেন স্ট্রিম মিডিয়ার। এইসব মেন স্ট্রিম মিডিয়ার একই প্রতিবেদনে বলা হয়েছে শহরের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো হুমকির তত্ত্ব ছিল না বটে, তাহলেও প্রশ্ন উঠছে এতটা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ কেন? আর টেক্সাসের ক্ষেত্রে তো একটা বড় জিনিস তো ঘটেছে, একটা বড় জিনিস যে ঘটেছে সেটা দেখাই যাচ্ছে। তাদের ওখানে ইরান টেক্সাসে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলেনি, কিন্তু তৈল শোধনাগারে টেক্সাসে বিশাল বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণটা কিন্তু ছোটখাটো অগ্নিকাণ্ড নয়। সেখান থেকে যেভাবে ধোঁয়া বেরিয়েছে, যেভাবে বিস্ফোরণ ছড়িয়েছে, তার শব্দ শোনা গেছে, তার যে অভিঘাত দেখা গেছে, সেটা পরিমাণে বিশাল। বিস্ফোরণে বিশাল আগুন দেখা গেছে, তার ভিডিও, প্রচুর ভিডিও মানুষ দেখেছে। আমেরিকার সরকারও অস্বীকার করেনি যে টেক্সাসে বড় কিছু একটা ঘটে গেছে। কিন্তু কি ঘটেছে
সেটা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে কি না এমনটা বলেনি সরকার। আবার সরকার সেটা যেমন বলেনি, তেমনি এটাও বলেনি কেন এই বিস্ফোরণ ঘটলো। পুরো ব্যাপারগুলো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে সরকার, আর এজন্যই মানুষ ভয় পাচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। লন্ডনের ব্যাপারে বিবিসি জানিয়েছে ইরান যুক্তরাজ্যে আঘাত আনতে সক্ষম। এটা কিন্তু এমন স্পেসিফিক অ্যাসেসমেন্ট নেই, কিন্তু কিছু দাবি ছিল যে ইরানের হাতে এই পাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। লন্ডনে আঘাতের রিপোর্ট আসেনি, যেসব গোলমালগুলো হয়েছে ছোটখাটো বিস্ফোরণ কিছু হয়েছে, কিন্তু সেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে এমনটা কেউ বলেনি, সরকারও বলেনি, এমনকি অন্য কোনো সূত্রও বলেনি। তবে অপ্রমাণিত হলেও পর্দার আড়ালে কিছু ভয়ঙ্কর ঘটনা যে ঘটছে এবং আরো বড় কিছু ঘটার অপেক্ষায় যে আছে বিশ্ব, সেটা অস্বীকার করা যাবে না। তার একটা বড় কারণ, ইরানের সঙ্গে সমঝোতা করে যে কোনোভাবে যুদ্ধবিরতি ঘটাতে এত ব্যস্ত হয়ে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, যেই প্রশ্নগুলো উঠে আসছে যে কেন এত ব্যস্ততা। দুদিন আগে যিনি বলেছেন যে ইরানকে তিনি ধ্বংস করে ফেলে দেবেন, ইরানে আঘাত করার মতো জায়গা নেই, তিনি যে কোনো দিন যুদ্ধবিরতি ঘোষণা করে দেবেন, সেই তিনি কেন এখন ইরানের সঙ্গে আলোচনায় বসতে এত ব্যস্ত হয়ে পড়েছেন? আর ইরান কেন বলছে না যে তারাও বসতে চায়? ইরান অস্বীকার করছে বসতে। গতকালের এপিসোডে আমি বলেছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বলেছেন যুদ্ধ থামানোর ব্যাপারে ভারতের মধ্যস্থতা করার জন্যে। এবং খবর এটাও যে ভারত ইতিমধ্যে কূটনৈতিক পদক্ষেপ শুরু করে দিয়েছে, ইরানের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়া ইত্যাদির কাছ থেকে। এই প্রসঙ্গেই উঠে এসেছে মোদির কাছে রাশিয়া থেকে আসা জরুরি বার্তা, এই জন্যেই এত গুরুত্বপূর্ণ। মোদি কি সত্যিই রাশিয়া থেকে ডাক পেয়েছেন? কি এমন কথা তাদের মধ্যে হবে যে কথাগুলো টেলিফোনে বলা যায় না, মুখোমুখি বলতে হয়? টেলিফোনে বলা যায় না গোপনীয়তার জন্য, কারণ গোপন টেলিফোনের কথা সেগুলো আড়ি পাতার সমস্ত অস্ত্র এখন পৃথিবীর কাছে আছে। এখন সমস্ত অস্ত্র পৃথিবীর কাছে আছে, টেলিফোনে কোনো কথা এখন আর গোপন রাখা যায় না। সুতরাং মুখোমুখি কিছু কথা বলতেই হয়। আর পুতিন কয়েক মাস আগেই, 2-3 মাস আগেই এসেছিলেন ভারত সফরে, এখন তিনি আসবেন না, তিনি ডাক দিয়েছেন নরেন্দ্র মোদীকে সেখানে যাওয়ার জন্য। এখানেই জল্পনা তৈরি হয়েছে বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত 23শে মার্চ 2 দিন আগেই তিনি নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী মোদী খুব শিগগির রাশিয়া সফরে আসছেন। গুরুত্বপূর্ণ হলো এই খুব শিগগির শব্দটি নিয়ে। এটি একটি পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক সফরের অংশ হলে এ কথা এমনভাবে বলা হয় না। আর এই ধরনের কোনো কথা ঠিকও ছিল না যে মোদি শীঘ্রই রাশিয়া সফরে যাবেন। কিন্তু হঠাৎ করে এই ঘোষণা তাহলে কেন? এরকম কথা তো আগে শোনা যায়নি। বর্তমান ইরান ইসরায়েল আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনিও সম্প্রতি জানিয়েছেন যে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে রাশিয়ার সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। কথাটা খেয়াল করবেন, কৌশলগত স্বায়ত্তশাসন। কোন সময় কথাটা উঠছে? যখন মধ্যপ্রাচ্য জ্বলছে, যখন পশ্চিমী দুনিয়া ভয়ে কাঁপছে, সেই সময়। কেন যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে? প্রধানত বলা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, অপরিশোধিত তেল, কোডানকুলাম পারমাণবিক প্রকল্প এবং দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আলোচনা। তবে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, বরং সেটাই স্বাভাবিক। দেখা যাক আগামী দিনে কিন্তু বড় কিছু যে হতে পারে, হয় যুদ্ধ থেমে যেতে পারে, ভারত কূটনৈতিক তার যে বার্তা, কূটনৈতিক গতিবিধি সেগুলো জোরদার করে দিয়েছে ইতিমধ্যে। এমনও হতে পারে মোদি রাশিয়া যাচ্ছেন এই ব্যাপারে কথা বলবার জন্য। কারণ একটা খবর আপনাদের কাছে হয়তো আছে ইতিমধ্যে যে
ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনি তিনি আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে তিনি মস্কোতে আছেন, তিনি চিকিৎসায় আছেন রাশিয়াতে, এবং সেখানে গিয়ে এমনও হতে পারে যে পুতিনের সঙ্গে খামেনির সঙ্গে মোস্তফা খামেনির সঙ্গে নরেন্দ্র মোদী সরাসরি সামনাসামনি কথা বলতে পারেন। তার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। সুতরাং যুদ্ধ যে হবেই এ কথা যেমন বলা যায় না। ইরানের হাতে আইসিবিএম আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, তার প্রমাণ মিলেছে দিয়েগো গার্সিয়াতে আঘাতের ফলে। সুতরাং আমেরিকা এখন যে কথাটা আগে আমি অনেকবার বলেছি যে চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, ট্রাম্প সাহেবের এখন সেই অবস্থা। তার হুমকির ভাষা মুখ থেকে চলে গেছে, আর কাউকে নতুন করে হুমকি দিচ্ছেন না, ইরানকেও দিচ্ছেন না, কারণ সামনে তার জন্যে তার ভেতরে ভয় ঢুকে গেছে। এই ভয় সামরিক ভয় যত, তেমনই ভয় অর্থনৈতিক ভয়। এখনকার মতো এই পর্যন্ত। কথিত জুলাই বিপ্লবের পর সেই যে নয়া বন্দোবস্ত আর ইউনূসের সেই রিসেট বাটন চাপার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মনে আছে নিশ্চয়ই ৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করার হুক্কা হওয়া দাবির কথা। আমি জানি না আপনাদের কাছে সেই নয়া বন্দোবস্ত, রিসেট বাটন চাপা কিংবা ৭১কে ২৪ দিয়ে প্রতিস্থাপনের মানে কি ছিল। আমার কাছে এসব ছিল দেশের ভেতর ঘাটে পথে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা, ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দেওয়া এবং তারপর একটি সাজানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতা দিতে দিতে বিদেশি চাপে তাদেরকে বিরোধী দলের বিপুল সংখ্যক আসন দিয়ে সংসদে পাঠানো, যেখানে বসে তারা প্রথম দিনই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের জন্য শোক প্রস্তাব পাশ করিয়ে নিতে পারে। আর নেবে নাই বা কেন বলুন তো? আমার কাছে রিসেট বাটন মানে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারকে মুক্তি দিয়ে সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের গলায় ঝুলিয়ে দেওয়া। এসব নিয়েই তো ২০২৬ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এসেছে, কি তাই না? তো এক বছরে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জামায়াত ইসলামীর পুনরুজ্জীবন। যে দলটি ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যায় অংশ নিয়েছিল, সেই দলই এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা এখন বাংলাদেশের দ্বিতীয় প্রধান দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে দলকে সন্ত্রাসী, ক্রিমিনাল, মানবতা বিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, যার শীর্ষ ৫ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই দল এখন নিজেকে শুধু পুনর্বাসিতই করেনি, বরং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ১৯৭১ সালের নির্মমতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোচ্চার, তখন খোদ বাংলাদেশে চলছে উল্টো রথযাত্রা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, তা কেবল একটি নথি নয়, বরং ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের স্বীকৃতি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ১৯৭১ সালে অপারেশন সার্চ লাইটের নামে যা হয়েছিল তা গণহত্যা এবং একই হত্যাযজ্ঞে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য জামায়াত ইসলামীকে বিচারের মুখোমুখি করা উচিত। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বলুন তো? ঠিক এই সময়েই বাংলাদেশে কথিত জুলাই বিপ্লবের পরবর্তী অধ্যায়ে সেই জামায়াত ইসলামী রাজনৈতিক পুনরুজ্জীবন ঘটেছে বলে সবাই আনন্দিত। প্রবল দাপটের সঙ্গে তারা বাংলাদেশে রাজনীতি করছে। মার্কিন মুল্লুকে যখন হিন্দু অ্যাকশনের মতো সংগঠনগুলো ৭১-এর গণহত্যার বিচার এবং জামায়াতের নিষিদ্ধকরণ নিয়ে সরব, তখন ঢাকার রাজপথে এবং ক্ষমতার অলিন্দে ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন জাতি হিসেবে আমাদের অস্তিত্বের সংকটকে প্রকট করে তুলেছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে দখলদার বাহিনী হিসাবে উল্লেখ করার ঘটনাটি এই নতুন বন্দোবস্তেরই অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত একটি প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌলিক চরিত্রটিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে।
মুক্তিযুদ্ধ শব্দটি এড়িয়ে প্রতিরোধ যুদ্ধ বলার মধ্যে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা হলো এই যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের চরিত্রটিকে ঝাপসা করে দেওয়া, বদলে দেওয়া। জাতীয় সংসদে ৭১-এর যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাবের ঘটনাটি এই বিকৃত রাজনীতির চূড়ান্ত নমুনা। যারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল তাদের জন্য জাতীয় সংসদের শোক প্রস্তাব। ভাবুন একবার, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটি শুধু একটি প্রাতিষ্ঠানিক অবমাননা নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এক ধরনের ঘোষণা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে তাও এই বৃহত্তর প্রকল্পের অংশ। ৩০ লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তুলে আসলে সেই গণহত্যার ভয়াবহতাকে খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে। অথচ যুদ্ধের মাত্র ৪ মাসের মাথায় অন্নদাশঙ্কর রায় বহু লক্ষ মরেছে বলে লিখেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার আগেই বিভিন্ন পত্রিকায় ৩০ লাখ শহীদের কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন সেই সংখ্যাটিকেই আওয়ামী বয়ান বলে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে চিত্র আপনার সামনে আসে তা হলো ৭১-এ যারা পরাজিত হয়েছিল এখন তারা বিজয়ীর আসনে বসে আছে। এখন ৭১-এর খুনি, রাজাকার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য হয়ে সংসদ ভবন দখল করেছে। পাকিস্তানের হয়ে যারা যুদ্ধ করেছিল এখন তারা ইতিহাসের বিজয়ী। এই চেষ্টার একটি বড় অংশ হলো জামায়াত ইসলামীর পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা। মার্কিন কংগ্রেসে ৭১-এর গণহত্যার স্বীকৃতির প্রস্তাবটি এই প্রেক্ষাপটে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির পার্লামেন্টে যে গণহত্যার স্বীকৃতি আসছে সেই গণহত্যার কারিগরদের বাংলাদেশেই পুনর্বাসন করা হয়েছে। এই বিপরীতমুখী পরিস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। রিসেট বাটনের যে রাজনীতি চালু করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো ৭১-এর বাংলাদেশকে মুছে দিয়ে ৭১ পূর্ব বাংলাদেশে ফেরত যাওয়া, যেখানে জামায়াত রাজাকারদের রাজনৈতিক অধিকার আছে, মুক্তিযুদ্ধের চেতনা নেই বলে কিছু নেই, যেখানে গণহত্যা হয়েছে বিতর্কের বিষয়, শহীদরা হয়েছে পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র। এমন বাংলাদেশ নির্মাণের প্রকল্প শুধু একটি রাজনৈতিক প্রকল্প নয়, এটি একটি সাংস্কৃতিক এবং আদর্শিক প্রকল্প যা বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করছে। খোদ পাকিস্তান সেনাবাহিনীর দলিলপত্র এবং আন্তর্জাতিক জার্নালগুলো গণহত্যার ভয়াবহতার সাক্ষী, কিন্তু আজ একদল তথাকথিত বুদ্ধিজীবী, জুলাই সন্ত্রাসের সুবিধাভোগী সেই রক্তস্নাত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, মুক্তিযুদ্ধের অর্জনকে লঘু করা এবং শেখ মুজিবুর রহমানের অবদানকে মুছে ফেলা। ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসযজ্ঞ এবং জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত সেই ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ। এমনকি এই জাতীয় সংসদের এখনকার যিনি স্পিকার সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছিলেন, আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় না এই দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। আর উনি সেই সংসদের স্পিকার যেখানে একজন রাজাকার, যুদ্ধাপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য। আরেকটি স্বাধীনতা দিবস আপনি উদযাপন করছেন, অথচ গত বছরও যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতায় তখন তারা দেশে স্বাধীনতার মুরাল, ভাস্কর্য সব বেরহমের মতো ভেঙেছে। মুক্তিযোদ্ধাদের যত্রতত্র মব সৃষ্টি করে আক্রমণ করেছে। আর সকল জুলাই সন্ত্রাসীদের আক্রোশের কেন্দ্রে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুদিকাগার বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ বারবার ভাঙা হয়েছে। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সত্যি বুকে হাত রেখে বলুন তো, বাংলাদেশের স্বাধীনতা দিবস ভয়হীন, ভীতিহীন ভাবে পালন করতে পারছেন? আপনার কি আসলেই মনে হচ্ছে যে আমরা পাকিস্তানিদের পরাজিত করে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনকারী জাতি? এখনো কথায় কথায় স্বাধীনতার ইতিহাস ধরে টান দিচ্ছে পরাজিতরা। এখনো দেশের প্রধানমন্ত্রী মনে করেন যে ২৫শে মার্চের কালরাত্রির ইতিহাস সঠিকভাবে নাকি লেখা হয়নি। দুঃখের বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ৭১ সালে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাব এসেছে বাংলাদেশের পাকিস্তানিদের হাতে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য। এমনকি স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের কথাও আসছে। কিন্তু হায়, দেশের ভেতর এখন এই রাজাকার স্বাধীনতা বিরোধীরা কেবল গণহত্যাকে স্বীকার করে না তা নয়, তারা একে বিকৃত করে, পাকিস্তানিদের হাতে ধর্ষণের শিকার হওয়া বাঙালি নারীকে নিয়ে কুৎসা গায়, আর দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রিসেট বাটন টিপে ১৯৭১কে ২০২৪ দিয়ে
প্রতিস্থাপন করতে চায়। এই তো স্বাধীনতা দিবস, এই তো স্বাধীন বাংলাদেশ 2026।